হয়েছে নবনী? নবনী চমকে গেল মায়ের প্রশ্ন শুনে। আমতা আমতা করে বলতে লাগলো। রাবেয়া বেগম অবাক হলেন, এত বিচলিত লাগছে কেন নবনীকে? নবনী চেয়ারে থপ করে বসে পড়লো আবার। তারপর বলল, মা, আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দাও, আমার কেমন যেন লাগছে। রাবেয়া বেগম মেয়ের জন্য শরবত বানাতে গেলেন। নবনী বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে। মেঘের কল এলো রাত 10টার পর। নবনী তখন ফাল্গুনির পড়া দেখছে। কল আসতেই নবনী চমকে উঠল। তারপর তাড়াহুড়া করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়ল। কল রিসিভ করবে কি করবে না এই ভাবতে ভাবতে নবনীর গলা শুকিয়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। টিনেজে প্রথম প্রেমে পড়লে মানুষের যেমন অবস্থা হয়, নবনীরও তাই হয়েছে। নবনীর বুকের ভিতর কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। মেঘ আবারও কল দিল। কাঁপতে কাঁপতে নবনী কল রিসিভ করে হ্যালো বলল। হ্যালো বলতে গিয়ে নবনী টের পেল কেমন আটকে যাচ্ছে তার কথা। মেঘ হেসে ফেলল নবনীর এরকম জড়তা দেখে। সকালে মেঘের ঘুম ভাঙলো দেরিতে। ঘড়ি দিয়ে সকাল 10:30। গত রাতে নবনীর সাথে কথা বলতে বলতে কখন যেন রাত 2টা বেজে গেছে, টের পায়নি দুজনেই। মিষ্টি মধুর একটা অনুভূতি নিয়ে মেঘের দিন শুরু হলো। নিজেকে কেমন হালকা লাগছে আজ মেঘের। নাস্তা না করে মেঘ ছুটল অফিসের জন্য। মাসুমা বেগম সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছেন। মেঘকে হতদন্ত হয়ে ছুটতে দেখে মাসুমা বেগম মেঘকে থামালেন। তারপর উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, এত কিসের তাড়া তোর? টয়লেটে চাপ দিয়েছে নাকি প্রবল বেগে? ওয়াশরুম তো তোর রুমেই আছে, বাহিরে ছুটছিস কেন তাহলে এরকম 5C স্পিডে? মেঘ থেমে গিয়ে বলল, অফিসে দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। তাছাড়া ওর সাথে দেখা করা লাগবে খুব দ্রুত। মাসুমা বেগম সরু চোখে বললেন, বাপের স্বভাব তো পুরোপুরি পাইছস। অফিস শেখাতে আসছে আমাকে। বস এখানে, আমার জুয়েলারি পছন্দ করে দে আগে। আগামী মঙ্গলবার কি পরবো তার একটা ব্যাপার আছে না? মেঘ অবাক হয়ে বলল। মঙ্গলবার কি? মাসুমা বেগম হতভম্ব হলেন ছেলের প্রশ্ন শুনে। তারপর বাচ্চাদের মতো কেঁদে উঠে স্বামীকে কল দিলেন। শফিক আহমেদ ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। স্ত্রীর কল পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করলেন কল। শফিক আহমেদকে কথা বলার সুযোগ না দিয়ে মাসুমা বেগম কেঁদে উঠে বললেন, আমি তো চলে যাচ্ছি। এই দুনিয়ায় আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার। তুমি কোথায়? শেষবারের মতো তোমার একটা ছবি পাঠাও তো। যাবার সময় তোমার মুখটা দেখে আমি মরতে চাই। কার জন্য নিজের জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করলাম? আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবারে কি। এই ছেলের জন্য কিনা আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে যাইনি, এর একা থাকতে হবে বলে। সেই ছেলে আজ মায়ের কথা ভুলে গেছে। কোন লম্বা হাতওয়ালা শাকচুনির সাথে কথা বলে আমাকে তাগাদা দেখাচ্ছে, তার সাথে দেখা করতে যাবে। আমার সাথে কথা বলার সময় নাকি তার নেই। শফিক আহমেদ নিজেও ভেবে পেলেন না। তিনি জিজ্ঞেস করলেন, আশ্চর্য, ঘটনা কি বলবে তো তুমি আগে। আর মঙ্গলবার কি সেটা তো আমি নিজেও জানি না। মাসুমা বেগম এবার বিলাপ করলেন আরো জোরে। ফোন কেটে দিয়ে পরনের শাড়ি দিয়ে নিজের নাক মুছলেন। শফিক আহমেদ বুঝতে পারলেন একটা ঝামেলা হয়েছে। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন আবার। শফিক আহমেদ বাসায় এসে দেখলেন মেঘ সোফায় স্নানু হয়ে বসে আছে। মাসুমা বেগম লাগেজ গোছাতে গোছাতে শিমলাকে কল দিয়ে বললেন, শিমলা রে মা, মামিকে ক্ষমা করে দিস তুই। মামি তো চলে যাচ্ছে, আজকেই এই দেশ ছেড়ে চলে যাব। এই স্বামী সন্তান সংসার কেউই আমার না। এজন্যই তো বলি আমার স্বামী এভাবে বদলে যাচ্ছে কেন। সে যে এখনো তার প্রাক্তন প্রেমিকার কবে জ্বর হলো, কবে সর্দি হলো সেই খবর রাখতেই ব্যস্ত। বউয়ের কথা মনে থাকবে কেন তার এখন? তোর মামার প্রাক্তন প্রেমিকার কথা মনে আছে তো তোর? ওই যে চাইনিজদের মতো ছোট ছোট চোখ, ধলা চামড়ার সেই বিলাতি ছেমড়ি, যে তোর মামার সাথে বিদেশে থাকতে সিগারেট ভাগাভাগি করে খেত। তারপর কল কেটে দিলেন। মেঘ বিরক্ত হয়ে বলল, মা, আমাকে যেতে হবে। আমার হবু বউয়ের সাথে গত রাতে মাত্র কথা হলো। আর যদি তার সাথে দেখা না করি তবে কেমন দেখায় বলো? তুমি তোমার কান্নাকাটি এখন স্টপ করে রাখো। আমি সন্ধ্যায় আসলে তারপর না হয় শুরু করে দিও। মাসুমা বেগমের কান্নার বেগ আরো বেড়ে গেল। সোফায় হাতলে মাথা ঠেকিয়ে বলল, এই ছেলে তো আমার না গো। কাল একটা মেয়ের সাথে কথা হতে না হতে আজকেই এই ছেলে মাকে ভুলে গেল। ও আল্লাহ, ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে এলে তো এই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই বাড়িতে একটা গাছকেও মূল্য দেওয়া হয়, শুধু আমাকে ছাড়া। আমি আজকেই লয়ারের কাছে যাব। এক রাতে একটা মেয়ের সাথে কথা বলে যে ছেলে এরকম একটা দিনের কথা ভুলে যেতে পারে, তার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে দিব। ওই মেয়েকে আমি কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নিব না। আমার ফোন কই?
শিমলাকে আবারও কল দিতে হবে। এদিক ওদিক তাকিয়ে মেঘের দিকে তাকিয়ে বললেন, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার ফোন এনে দে। শিমলাকে কল দিতে হবে আমার। আমার এই দুরবস্থা শিমলা ছাড়া কেউ বুঝবে না। মেঘ টেবিলের উপর থেকে ফোন এনে দিয়ে বাবাকে বলল। তোমার স্ত্রীকে তুমি সামলা বাবা, আমি যাই তাড়াতাড়ি। শফিক আহমেদ ছেলেকে যেতে বলে নিজের স্ত্রীর পাশে এসে বসলেন। শান্ত সুরে বললেন। কি হয়েছে তোমার? মাসুমা বেগম নাক ছেড়ে শিমলাকে কল দিয়ে বললেন, আমি আর বেশি দিন নেই এই সংসারে। তোর ছেলের জন্য একটা খেলনা বাইক কিনেছি। ওটা তার হাতে পৌঁছে দিলেই আমার দায়িত্ব শেষ। জল তো অনেক দূর গড়িয়েছে রে শিমলা। সব এখন আমার কাছে একেবারে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার। আমার গাধা ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ে সব ভুলে গেছে। আর তোর মামা, সে তো তার পুরনো প্রেমিকার কথা ভাবতে ভাবতে সব ভুলে গেছে। শিমলা বলল। ঘটনা কি মামি? মাসুমা বেগম চোখ মুছে বললেন, প্রথম থেকে বলছি শোন। সকালে আমি বসে জুয়েলারি দেখছি। মেঘ অফিসের জন্য বের হচ্ছে তাড়াহুড়ো করে। আমি ওকে বললাম, কি এদিকে আয় তো বাবা, আমাকে একটু জুয়েলারি পছন্দ করে দে তো, মঙ্গলবারের অনুষ্ঠানে পরবো। তুই তো জানিস মঙ্গলবার কি। শিমলা নিজেও জানে না মঙ্গলবার আসলে কি। রিক্স নিয়ে বলল। হ্যাঁ মামি, জানি তো আমি। মাসুমা বেগম শুকনো চোখ আবারও মুছল, তারপর বললেন, দেখলি মা, তোর মনে আছে মঙ্গলবার আমাদের বিবাহ বার্ষিকী? অথচ আমার নিজের পেটের পোলা স্বামী কেউ মনে রাখেনি। শিমলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাসুমা বেগম আবার বলতে লাগলেন, আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবার কি মা, তুই বল কেমন লাগে তখন। এরপর আমি মনের দুঃখে তোর মামাকে কল দিলাম ঘটনা জানাতে। তোর মামা কি বললো শুনবি? তোর মামা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবার কি। তুই বল এখন আমার কি করা উচিত। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমি এই বাসা ছেড়ে চলে যাব। তোর ভাই যেই নাগিনীর প্রেমে পড়েছে সেই নাগিনীকে নিয়ে সুখে থাকতে বলিস। তোর ভাই বিন বাজাবে আর নাগিনী তালে তালে নাচবে। আমার ভাগ্য খারাপ, আমি সেই নাচ দেখতে পারবো না শুধু। আর তোর মামাকে কিছু বলার নেই। লোকটা তার প্রাক্তন প্রেমিকার শোকে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার রান্না তার মুখে রোচে না। আজকাল আমার রান্নার খুঁত ধরে। কবে ওই মহিলা নাকি তোর মামাকে পাঙাশ মাছ ফ্রাই করে খাইয়েছে, সেই স্বাদ তোর মামার মুখে লেগে আছে আজও। তোর মামার নজর এখনো পাঙাশ মাছে আটকে আছে। আমার রান্না খেলে নাকি তার পেট খারাপ হয়ে যায়। আমি তোর বাসায় আসছি মা। নীলসোনার খেলনাটা ওকে দিয়ে ওর থেকে বিদায় নিয়ে সোজা চলে যাব রোহিঙ্গা ক্যাম্পে। আপাতত ওরাই আমার আপনজন। তোর মামা বিদেশ চলে গেলে তোরা কেউ আপত্তি করিস না। বেচারা এক জীবন বাপ্পা রাজের গান শুনে এসেছে। শেষ বয়সে যদি ওই বিদেশিদের দেখা পাই তবে মন্দ কি? তবে শোন, আমার একটা শাড়ি গহনা যেন ওই মহিলাকে না দিতে পারে। এই বাড়িতে আমার নামে আমি এই বাড়ি কোনো সংগঠনকে দিয়ে দিব। শাড়ি গহনার কথা স্ট্যাম্প পেপারে লিখে দিব। তোর মামার সই নিবি তুই। সবকিছু তোকে দিয়ে গেলাম। আমার ছেলে যেন তার পীড়িতের পেতনির জন্য একটা সুতাও না নিতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকবি। শিমলা একটা দম নিয়ে বলল, মামি সত্যি কথা আমি বলি, মামা মেঘ মিলে প্ল্যান করেছিল তোমাকে সারপ্রাইজ দেওয়ার। এজন্যই তো ওনারা তোমাকে বলেনি মঙ্গলবার কি। মাসুমা বেগম চোখ ছোট করে স্বামীর দিকে তাকালেন। শফিক আহমেদ মনে মনে ইয়ান নাফসি পড়তে লাগলো। মাসুমা বেগম ফোন রেখে দিয়ে স্বামীর পাশে এসে বসলেন, তারপর মধুর সুরে বললেন, তুমি আগে বলনি কেন? তুমি যে জানতে আমাদের বিবাহ বার্ষিকীর কথা, আমার ছেলেও যে জানতো, আগে বলনি কেন? আমি তো ভেবেছি আমার ছেলে একটা শাকচুন্নির প্রেমে পড়ে সব ভুলে গেছে। শফিক আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর কপট অভিমান দেখিয়ে বললেন, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তোমাকে, তোমার জন্য তো এখন তার হলো না। মাসুমা বেগম আহত মনে বললেন, আহারে, আমি তো ভেবেছি তোমরা সবাই ভুলে গেছো। আচ্ছা, যা হবার হলো। এবার আসো, আমরা প্ল্যানিং করি অনুষ্ঠানের। আচ্ছা শোনো, তোমার অফিসের সবাইকে কিন্তু ইনভাইট করবে। শফিক আহমেদ ছেলেকে টেক্সট করে সারসংক্ষেপে জানিয়ে দিলেন সব। তারপর স্ত্রীর দিকে তাকালেন। একটু আগে হওয়া রণমূর্তি এখন কেমন শান্ত হয়ে তার পাশে বসে আছে, যেন কিছুই হয়নি। শফিক আহমেদ স্ত্রীর এক হাত নিজের হাতে টেনে নিয়ে বললেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এমনই থেকো। বিশ্বাস করো, এই আধা পাগলি মেজাজি খামখেয়ালি মহিলাটিকেই আমি প্রচন্ড রকম ভালোবাসি। মাসুমা বেগম লজ্জা পেয়ে স্বামীর বাহুতে মুখ লুকালেন। অফিস থেকে তামিম জানতে পারলো তাকে ওপরের ফ্লোরে শিফট করে দেওয়া হয়েছে। শুনে তামিম কিছুটা আশাহত হলো। এতদিন তো নবনীকে দেখতে পেত, আজ থেকে তো আর সম্ভব হবে না। তামিমের প্রচন্ড রাগ হলো।
ইচ্ছে করলো ছোট গিয়ে মেঘের গলা টিপে ধরতে। তামিম বুঝতে পারছে মেঘ কেন এই কাজ করেছে। তামিম যাতে নবনীকে যখন তখন দেখতে না পারে তার জন্য মেঘ এই ব্যবস্থা নিয়েছে। প্রচন্ড আক্রোশে তামিম চেয়ারে লাথি মারলো। তারপর সোজা মেঘের কেবিনের দিকে গেল। গিয়ে দেখে মেঘ এখনো আসেনি অফিসে। নবনী পিসিতে মনোযোগ দিয়ে কাজ করছে। তামিম নবনীর সামনে গিয়ে দাঁড়ালো। নবনীর খোপায় বেলি ফুলের মালা জড়ানো, হাতে সাদা রেশমি চুড়ি, চোখে কাজল, কালো সুতির একটা নর্মাল ড্রেসে নবনীকে মনে হচ্ছে অপ্সরা। তামিমের বুকে জ্বলনি শুরু হলো। খা খা মরুভূমির মতো তামিমের বুকের ভেতর ধুলোর ঝড় উঠল যেন। তপ্ত রোদে মরুভূমির বালু যেমন উত্তপ্ত হয়ে থাকে, তেমনি তামিমের বুকের ভেতর উত্তপ্ত হয়ে আছে। বুকের ভেতর যেন এক পৃথিবী শূন্যতা। এই নবনী তার ছিল, অথচ আজ আর কেউই না। এক সময় এই নবনীর উপর তামিমের 16 আনা অধিকার ছিল, অথচ আজ এর দিকে এক দণ্ড প্রাণ ভরে দেখতেও বারণ। এই নবনীর জন্য কি না একটা প্রতিষ্ঠানের মালিক উন্মাদ হয়ে ঘুরছে। তামিম মানতে পারছে না এটা। কেন এতদিন একে তামিম চিনতে পারলো না? কেন এত দেরি হলো তার? কেন অন্য কেউ এখন নবনীকে ভালোবাসে? তামিম কিছুতেই এটা মেনে নিতে পারছে না। নবনী তামিমের না হোক, তাতে তামিমের সমস্যা নেই, কিন্তু তামিম এটা মানতে পারছে না যে নবনী অন্য কারো হবে, অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে। এটা ভাবলেই তামিমের মাথায় আগুন ধরে যায়। নবনী মাথা তুলে তামিমের দিকে তাকায়, তারপর বলল, কিছু বলবেন? স্যার তো এখনো আসেনি। কোনো প্রবলেম থাকলে আমাকে বলুন, আমি স্যারকে জানিয়ে দিব। তামিমের রাগ ক্ষোভের রূপ নিল। স্বাভাবিক চিন্তা শক্তির লোপ পেল। স্থান কাল পাত্র ভুলে দাঁত কিরমিটিয়ে বলল, খুব ভালো আছো এখন? বড় স্যারকে প্রেমের জালে ফাঁসিয়েছ, স্যারকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ, ভীষণ সুখে আছো এখন, তাই না? এসব কাহিনী করার জন্যই আমাকে ছেড়ে যাওয়ার জন্য এত উতলা হয়ে গেছো? নবনী চোখ মুখ শক্ত করে বলল। ডোন্ট ক্রস ইওর লিমিট। তামিম টেবিলে থাপ্পড় মেরে বলল, লিমিট ক্রস করলে কি করবি তুই আমাকে? তোরে আমি ভয় পাই নাকি? শোন, এত আকাশে উড়িস না। স্যারকে আমি বলে দিয়েছি তুই যে ডিভোর্সি। আমি যে তোরে 2 লাথি দিয়ে আমার জীবন থেকে বের করে দিয়েছি, স্যার জেনে গেছে। তাই এত ভাব মারিস না আমার সাথে। নবনীর সহ্য হলো না। এতদিন নীরবে সহ্য করে যাওয়া সব আক্রোশ এবার বিদ্রোহ জানালো। কষে একটা চড় দিল তামিমের গালে। পুরো অফিসের স্টাফরা নিস্তব্ধ, যেন খান খান করে ভেঙে পড়ল। হিস হিসিয়ে নবনী বলল, এটা আমার কর্মক্ষেত্র। এখানে আমি যেমন কাজ করতে এসেছি আপনিও কাজ করতে এসেছেন। আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলার রাইট আমি আপনাকে দিইনি। তাই নেক্সট টাইম সতর্কতা অবলম্বন করে কথা বলবেন। চর খেয়ে তামিমের মাথা ঘুরে গেল যেন। এই সেই নবনী, নরম কমল ভীতু, সাত চরে যার রা ছিল না। এই সেই নবনী, শত আঘাতেও যে ওহ শব্দটা উচ্চারণ করতো না। এই কি সেই নবনী? এত তেজের কোথা থেকে এলো? এই অগ্নি মূর্তি তো তামিম আগে দেখেনি। তামিম আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। 6 বছরের চাকরি জীবনে এই প্রথম এরকম হলো তামিমের সাথে। ধীর পায়ে তামিম অফিস থেকে বের হয়ে গেল। মেঘ অফিসে এসে দেখে নবনী চোখ মুখ শক্ত করে বসে আছে। ইন্টারকমে মেঘ নবনীকে কেবিনে যেতে বলল। নবনী কেবিনে গিয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল। মেঘ ভীষণ মনোযোগ দিয়ে নবনীকে দেখতে লাগলো, তারপর বলল। কি হয়েছে? নবনী মাথা নিচু করে রাখলো। মেঘের কোমল সুর কঠোর হয়ে গেল। আবারও জিজ্ঞেস করলো। কি হয়েছে নবনী, সত্যি করে বলো তো। নবনী মাথা নিচু করে বলল, তামিম সাহেব আমার সাথে অভদ্রতা করেছেন, এজন্য আমি ওনাকে একটা থাপ্পড় মেরেছি। মেঘ ক্রুদ্ধ হয়ে বলল। ওকে আমি নবনী আর কিছু বলতে দিল না। মেঘকে থামিয়ে দিয়ে বলল, উনি আমার সাথে মিসবিহেভ করেছেন, তার জন্য আমি প্রতিবাদ করেছি। আমি আশা করছি আপনি এটা নিয়ে একটা কথাও বলবেন না, এটাকে পার্সোনালি নেবেন না। এই টপিক এখানেই সমাপ্ত। আপনি যদি এটা কেন্দ্র করে কোনো অ্যাকশন নেন তবে আমি কষ্ট পাবো। মেঘ ফ্লোরের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, তারপর বলল। তুমি কষ্ট পাবে এমন কাজ আমার জান থাকতে কখনো করবো না আমি। নবনী বের হয়ে গেল মেঘের কেবিন থেকে। মেঘ চেয়ারে বসে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো। কোথায় ভেবেছি আজকে ফার্স্ট দেখাতে একটু ভালো করে দুজনে কথা বলবো, তারা উল্টে তৃতীয় ব্যক্তির জন্য এরকম একটা সুন্দর সময় নষ্ট হয়ে গেল। শুধু তুমি কষ্ট পাবে বলেছো বলে এই মেঘ থেমে গেছে।
না তো কুত্তার মতো মার খেত ওই তামিম আমার হাতে। লাঞ্চের সময় নিতু জানতে পারলো তামিমকে নবনী থাপ্পড় দিয়েছে। কথাটা শুনে নিতু চমকালো ভীষণ ভাবে। মনের ভিতর যেই সন্দেহ দানা বেঁধেছে, এই কথা শুনে তা যেন আজ চারা গাছে রূপ নিয়েছে। অশান্ত মনকে শান্ত করতে অফিস থেকে ফিরে নিতু সোজা বাবার বাসায় গেল। নিতুর বাবা রিটায়ার্ড বরকত হোসেন একটা চেয়ারে বসে মেয়ের দিকে অপলক তাকিয়ে রইলেন। তার ছোট্ট মেয়ে নিতু পুতুলের মতো দেখতে মেয়েটাকে আজ কেমন বিবর্ণ লাগছে। প্র্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে সারা শরীরে বুঝি এক ফোঁটা রক্তবিন্দুও নেই। নিতু বাবার পায়ের কাছে এসে বসে রইল খানিকটা সময়। নিতুর মা রেবেকা টেবিলে খাবার দিতে দিতে বললেন, তোর কি কোনো সমস্যা চলছে নিতু? তোকে এরকম লাগছে কেন? নিতু মলিন হেসে জবাব দিল, কতদিন তোমাদের দেখি না মা, তাই চলে আসলাম। তোমাদের জন্য মন কেমন করছে। রেবেকা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, তাহলে তো আর ভাবনার কিছু নেই। তবে নিতু শোন, একটা কথা মাথায় রাখিস, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটো আলাদা। বিয়ের আগে যেসব স্বভাব ছিল সেসবে পরিবর্তন আনার চেষ্টা কর। সবসময় প্রতিবাদী মনোভাব থাকা ভালো নয়। তুই আমার মেয়ে তো, আমি তো জানি তোকে। অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করিস নিজের বাবার মতো, ঋতুর মতো ধৈর্যশালিনী হতে চেষ্টা কর। সংসার জীবনে নানা আঘাত আসে মানুষের, সবকিছুতে উগ্র ভাব দেখাস না। নিতু মায়ের দিকে তাকিয়ে হাসলো। বরকত সাহেব রেগে বললেন, তোমার মতো শিক্ষিত মানুষ যদি এভাবে অন্যায়কে সাপোর্ট করে যায় তাহলে এই সমস্ত রসাতলে যাবে। না না, আমার মেয়েকে আমি যে আদর্শ দিয়ে গড়ে তুলেছি তা থেকে আমার মেয়ে এক চুলো নড়বে না। নিতুমা আমার, আমি জানি না তোর কি হয়েছে, তবে যাই হোক মনে রাখিস তোর বাবা তোর সাথে আছে, তোর বাবার সম্পূর্ণ ভরসা আছে। তুই কখনো ভুল করবি না। নিজের মনকে শান্ত কর মা, তোকে ভীষণ অস্থির লাগছে। রেবেকা বেগম টেবিলের উপর শব্দ করে প্লেট বাটি রাখতে লাগলেন। নিতু বুঝতে পারলো মা রেগে আছেন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিতু বাসায় চলে এলো। আজ বহুদিন পর শামীম বাসায় এসেছে। আগামীকাল লুবনাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাহেরা বেগম কল করে কাটাকাটি শুরু করায় আজকে বাধ্য হলো। এবার অবশ্য চেনা জানা থেকে সম্বন্ধ এসেছে। দিশার চাচাতো ভাইয়ের জন্য সম্বন্ধ এসেছে। শুনেই তো তাহেরা বেগম আনন্দে বাতাসে ভেসে বেড়াচ্ছেন যেন। এত বড় ঘরের বউ হবে তার মেয়ে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। শামীম নানাভাবে মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাহেরা বেগম এসব শুনতেও চাচ্ছেন না। তিনি শুধু এই স্বপ্নে বিভোর হয়ে আছেন যে শহরের ছেলের বাবার দুটো 6 তলা বাড়ি আছে, ছেলেরা 2 ভাই মাত্র। ছেলের আগে দুটো বিয়ে হয়েছে, এই ব্যাপারটাও যেন দুটো 6 তলা বাড়ির সামনে তুচ্ছ হয়ে গেল। শামীম দিশার চাচাতো ভাই রাকিবের সম্পর্কে সব খোঁজখবর নিয়েছে। এই ছেলেটা একেবারে বাজে চরিত্রের, বহু নারীতে আসক্ত, নেশায় আসক্ত, 3বার রিহ্যাবেও ছিল, কিন্তু ওকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়নি। শামীম যতবার মাকে এসব বলতে চায়, তাহেরা বেগম ততবারই এড়িয়ে গিয়ে বলেন, ঘরে একটা বউ গেলে সব ঠিক হয়ে যাবে। এই বয়সে সব ছেলেদেরই এরকমই একটু আধটু দোষ থাকে, আর বড়লোকের ছেলেমেয়েরা একটু একটু এরকমই হয়, এত অসুবিধা নেই। শামীম অধৈর্য হয়ে গেল মায়ের এসব শুনে, চিৎকার করে বলল, তোমার এই লোভের জন্য আমাদের সব ভাই বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মা। আমরা কেউ সুখী না। বড় ভাইয়ের আগে আমাকে বিয়ে করিয়েছো শুধুমাত্র নিজের লোভের বশে, দিশার বাবা ধনী বলে, অথচ কখনো দিশার সাথে আমার সম্পর্ক কেমন তা জানতে চাওনি। স্বামী স্ত্রী হয়েও আমরা দুজন 2 মেরুর বাসিন্দা। দিশা আজ এই পার্টি কাল ওই পার্টি করে দিন কাটায়। তুমি সোনামুখ করে তা মেনে নাও কেন? শুধু দিশার বাবার টাকা আছে, বড়লোক ঘরের মেয়ে দিশা এই জন্যই? আমি এটাই ভেবে পাচ্ছি না, দিশার বাবার টাকা পয়সা থাকলে তোমার আমার কি লাভ হবে? আমাদের কি ওখানে কয়েক কোটি টাকা দিবে, নাকি ওসব আমাদের কোনো কাজে আসবে? এই সহজ কথাটা তোমার মাথায় ঢোকে না মা? তোমার এই কাজের জন্য আমার বাবা আমার উপর অভিমান করেছিলেন, বাবার কাছে আমি ক্ষমা চাইতে পারিনি। তাহেরা বেগম রেগে গিয়ে বললেন, খবরদার আমার সামনে চিৎকার করে কথা বলবি না। আমার মেয়ে ভালো, আমি তোর চাইতে ভালো বুঝি। গায়ে পড়ে উপদেশ দেওয়ার চেষ্টা করবি না। মেয়েকে বড় গুবিয়ে দিব, তার তো সহ্য হচ্ছে না।
শামীম পরাজিত সৈনিকের মতো সোফায় হেলান দিয়ে বসে পড়ল। পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটাও চায় তার বোনের একটা ভালো জায়গায় বিয়ে হোক, বোন সুখে থাকুক। নিতু ফিরে দেখে শামীম বসে আছে। কেউ না বলে দিলেও নিতু বুঝতে পারল এ তামিমের ছোট ভাই শামীম। দুই ভাইয়ের চেহারায় অনেকটা মিল রয়েছে। নিতু এগিয়ে গিয়ে সালাম দিল শামীমকে। শামীম হকচকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? নিতু হেসে বলল। আমি নিতু। শামীম কিছুটা বিরক্ত হলো নিতুর নাম শুনে। এই সেই মেয়ে যার জন্য তামিম নবনীকে ছেড়ে দিয়েছে। এই মেয়ের নবনীর সংসার ভেঙে দিয়েছে। মনে হতেই শামীমের ভ্রু কুঁচকে গেল। নিতু হেসে বলল, আপনি মনে হয় আমাকে এখানে এক্সপেক্ট করেননি, অথবা আমাকে দেখে বিরক্ত হচ্ছেন। খাবার খেয়েছেন কি? চা কফি কিছু খেয়েছেন? কিছু খেতে হলে আমাকে ডাকবেন, আমি করে দিব। শামীম কোনো কথা বলল না। নিতু নিজের রুমে চলে গেল। তাহেরা বেগম নিতুর রুমে গিয়ে আদেশের সুরে বলল, কাল অফিসে যাবে না, 11টার দিকে বাসায় গেস্ট আসবে লুবনাকে দেখতে। ওদের জন্য সব রকম খাবারের ব্যবস্থা করবে। সকালে উঠে ভাত, পোলাও, চিকেন, বিফ, মাটন, ফিশ, সিক্স অফ কিছু চাই আমার। নিতু হাই তুলতে তুলতে বলল, আমি রোবট নই, আপনার মেয়েকে দেখতে আসবে, তার ব্যবস্থা আপনিই করবে। বড় ভাইয়ের বউ হিসাবে আমি থাকতে পারি উপস্থিত, কিন্তু তাকে অন্যভাবে নেওয়ার সাহস করবেন না। আমি বাসার কাজের মহিলা নই, বড় জোর আপনাকে একটু হেল্প করতে পারি, গেস্টের খাবার সার্ভ করতে পারি। আপনার বাড়ির ছোট বউ যদি সারাদিন অন্য ছেলেদের সাথে সময় কাটিয়ে সংসারে মনোযোগ না দিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে পারে, তাহলে তা আমিও পারি। আমি তবু তা করি না, কেননা আমি এই শিক্ষা পাইনি আমার পরিবার থেকে। তাই বলে আবার আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না, আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাহেরা বেগম চাপা ক্রোধ নিয়ে নিতুর রুম থেকে বের হয়ে গেল। বসার রুমে বসে শামীম সবটা শুনতে পেল এবং শুনেই এক অদ্ভুত প্রশান্তিতে শামীমের মন ভরে গেল। শামীমের একটুও খারাপ লাগলো না তার মায়ের সাথে বড় ভাইয়ের বউ এরকম ব্যবহার করায়। বরং আনন্দিত হলো এই ভেবে যে এতদিন একজন উপযুক্ত জবাব দিয়েছে। তবে আফসোস হলো নবনীর জন্য। নবনী যদি এভাবে সাহস করে রুখে দাঁড়াতো, তবে হয়তো এভাবে সংসারে ভাঙন দেখা দিত না। এত তাড়াতাড়ি বাবাকে হারাতো না শামীম। বাবার সাথে যে এখনো অনেক কথা বলা বাকি ছিল শামীমের। আর কি এই জন্মে বাবাকে তা বলা হবে? আজীবনের জন্য এতিম উপাধি দিয়ে বাবা হারিয়ে গেল এক বুক অভিমান নিয়ে। শামীম তো পারল না বাবার সেই অভিমান ভাঙাতে। সেই চেষ্টা করার আগেই যে বাবা ফাঁকি দিয়ে চলে গেল। তাহেরা বেগম নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। শামীম সোফাতেই শুয়ে পড়ল। লুবনা নিজের রুমে রূপ চর্চা করছে। দিশা মেসেঞ্জারে ব্যস্ত। এতদিন পর স্বামী বাসায় এসেছে, অথচ তাতে দিশার কোনো মাথা ব্যথাও নেই। ফ্লোরে বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো নিতু। বারবার নিতুর মনে হতে লাগলো এই নবনীর সেই মেয়ে যার সাথে তামিমের বাবা তামিমের বিয়ে দিতে চেয়েছিল। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে নিতু। ঘড়ির কাঁটা একটার ঘরে পৌঁছে গেছে, অথচ তামিম এখনো বাসায় আসেনি। নিতুর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাহিরে তাকে যত শক্ত মনে হয়, ভিতর থেকে যে সে ততই ভঙ্গুর। তাকে কেউ জানে ভালোবাসার কি অপরিসীম শক্তি? একজন কঠোর হৃদয়ের মানুষের মনকে ভেঙে চুরমার করে দেয় অনায়াসে। নবনী মেঘের সাথে কথা বলতে গিয়ে বারবার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। কিছুতেই বলতে পারছে না নবনী। অবশ্য মেঘ নবনীকে কথা বলার সুযোগও দিচ্ছে না, নিজের সব বলে যাচ্ছে। যেন কত বছর ধরে মেঘ কারোর সাথে কথা বলতে পারেনি, তাই জমানোর সব কথা প্রকাশ করছে নবনীর কাছে। অথচ ব্যাপারটা হলো মেঘ নবনীকে ফ্রি হবার টাইম দিচ্ছে। শুরুতেই যদি নবনীকে বারবার কথা বলো না কেন এসব বলে, তবে নবনী বিব্রত হবে বারবার। এর চাইতে ভালো নবনী আগে ফ্রি হয়নি, তারপর নিজ থেকেই কথা বলবে। এরকম হু হা করবে না। অবশ্য এই হু হা শুনতেও মেঘের ভীষণ ভালো লাগছে। ভালোবাসার মানুষের সবকিছুই কি সবার এত ভালো লাগে, এত মধুর মনে হয়? ভালোবাসার ব্যাপারটা এত বেশি মধুর কেন? তাহেরা বেগমের রাতে ঘুম ভালো হয়নি, বারবার ঘুম ভেঙে গেছে। ঘুমে ধরেছে ভোর রাতের দিকে।
ঘুম থেকে উঠতে উঠতে তার সকাল 10টা 25 বেজে গেল। এত দেরিতে ঘুম ভাঙায় তাহেরা বেগম আঁতকে উঠলেন। এত বড় পরিবার থেকে আজ সম্বন্ধ আসছে তাদের সামনে, সেই অনুপাতে তো খাবার দিতে হবে, অথচ তিনি তো এখনো বিছানায়। নিজের উপর নিজের রাগ হলো খুব। তাড়াতাড়ি করে উঠে বের হয়ে দেখেন খাবারের ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে। পা টিপে টিপে তাহেরা বেগম রান্নাঘরের দিকে গেলেন। গিয়ে দেখেন নিতু চুলায় পিঠা বানাচ্ছে। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলো খাবারের ডিশ দেখা যাচ্ছে। নির্দিষ্ট চিত্রে তাহেরা বেগম এসে দেখতে লাগলেন কি কি করা হয়েছে। দেখে তিনি ভীষণ চমৎকৃত হলেন। ইতিমধ্যে বিফ রেসালা, চিকেন রোস্ট, কুমড়া, মটর, ইলিশ ভাজা, ডিমের কুমড়া, চিংড়ি দিয়ে করলা ভাজি, 2 রকম ভর্তা, ফ্রাইড রাইস, চিনি কিচেন, চাইনিজ ভেজিটেবল, চিংড়ির মালাইকারি, দুধ পুলি, দুধ চিতই, পায়েস বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এত আইটেম দেখে তাহেরা বেগমের চমক লেগে গেল। তিনি নিজেও এত আয়োজন করতেন না নিশ্চিত। মনে মনে ভীষণ ভালো লাগলো তার। তবুও কিচেনে ঢুকে বললেন, এসব আদিক্যতা দেখাতে কে বলেছে তোমাকে? আমার মেয়ে যখন, আমার তো ঠেকাই পড়েছে। আমার কাজ আমি নিজেই করতাম। তোমার তো দয়া দেখিয়ে কাজ করতে হবে না আমার মেয়ের জন্য। কে জানে কোন খাবারে কি মিশিয়ে রেখেছো। নিতু সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে, সারা মুখ লাল হয়ে গেছে। সেই রাত থেকে চুলার পাশে দাঁড়িয়ে কাজ করতে করতে। তাহেরা বেগমের কথা শোনার পর নিতু বলল, এই যে এখানে পাটিসাপটা পিঠা বানানোর ডো করা আছে, ক্ষীর করা আছে। ক্ষীর দিয়ে বাকি পিঠা আপনি বানিয়ে নিন। আমি এখনো পোলাও করিনি, তাও করে নিন আপনি। বাকি আপনার যা ভালো লাগে তা। নিতু রান্নাঘর থেকে বের হয়ে এলো। রুমে এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো নিতু। সারা শরীর ভীষণ ভাবে কাঁপছে। তামিম রাতে বাসায় ফিরেনি। নিতু সারা রাত তাই জেগেছিল তামিমের অপেক্ষায়। জেগে থাকতে থাকতে নিতুর মনে হলো অযথা বসে থেকে কি লাভ, এর চাইতে কাজ করা শুরু করি, তাহলে সময়ও কেটে যাবে, সকালেও আমাকেই করতে হবে এসব, আগেই করে রাখি বরং। এই ভেবে নিতুর রাত থেকে রান্না করা শুরু করে দিল। শরীরের সকল ক্লান্তি যন্ত্রণা চাপিয়ে একটা চিন্তায় মাথায় উকি দিতে লাগলো। তামিম বাসায় ফিরেনি রাতে। নিতু নিজেকে আর সামলাতে পারলো না। সারা রাত নিজেকে অনেকভাবে কন্ট্রোল করে রেখেছে। তামিমকে কল দেয়নি তাই, কিন্তু এখন যেন আর পারছে না। বেহায়া মনটা উদ্গৃহ হয়ে উঠেছে তামিমকে কল দিতে। বাইরে রোদ উঠেছে, কেমন তেজহীন। নিতুর মনে হলো তার সাথে সাথে আজ সূর্যেরও বুঝি মন খারাপ। শীত আসি আসি করছে। শেষ রাতের দিকে কিছুটা ঠান্ডা পড়ে। সেই ঠান্ডায় নিতু তামিমকে ভীষণভাবে জড়িয়ে ধরে। আজ ভীষণ মনে পড়ছে এসব। নিতু জানালা খুলে দিয়ে তামিমকে কল দিল। রিং হচ্ছে, কিন্তু ফোন তুলছে না কেউই। নিতু আবারও কল দিল, ফোনটা এবার সুইচ অফ। বুক চিরে একটা হতাশার নিঃশ্বাস বের হয়ে এলো। ভালোবেসে ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার পরেও যদি সেই ঘরে সুখ না থাকে, তবে সেখানে মিথ্যে সম্পর্ক বয়ে বেড়ানোর মানে কি? আত্মসম্মানে নিতু, অথচ আজ মনে প্রাণে চায় একবার তামিম তাকে আগের মতো ভালোবাসুক। নিতু নিজের জানও দিতে পারে তামিমের জন্য, কিন্তু তা কিছুতেই হচ্ছে না। আর গত 1 সপ্তাহ ধরে তামিমের মন ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। নিতুর সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে তামিম। নিতু সব সয়ে যাচ্ছে। ভালোবাসা কি এরকমই? ভীষণ প্রতিবাদী মনোভাবপন্ন একটা মেয়েকে কি ভীষণ বেহায়া নির্লজ্জ করে দিচ্ছে? নিতুর তাতে মোটেও আফসোস নেই, তবুও চায় তামিমের মন ঠিক হয়ে যাক। বিয়ের আগে তামিম যেমন ছিল তেমন হয়ে যাক তামিম এখন আবার। এই জন্যই বুঝি মানুষ বলে, যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না। ভালোবাসার মানুষের দেওয়া অবহেলা সহ্য করা যায় না। অন্যের দেওয়া আঘাতের ক্ষত সহজেই মুছে যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া আঘাতের ক্ষত মুছে গেলেও স্মৃতিতে তা তাজা হয়ে থাকে আজীবন। মেহমান আসলো 11:30টার দিকে। দিশা গিয়ে বসার রুমে আড্ডায় মেতে গেছে। তাহেরা বেগম মেহমান রেখে আসতে পারছেন না। নিতু একা একা সব গরম করে ওনাদের সামনে সার্ভ করে তোলাতে পারছে না। শেষে বাধ্য হয়ে দিশাকে কঠিন গলায় বলল, দিশা, এদিকে উঠে আসো। ওনাদের নাস্তার ব্যবস্থা করতে হবে তো। বসে বসে কি আর কথা বললে ওনাদের সমাদর করা হবে? মা মুরব্বী মানুষ আছে, উনি কথা বলো। এদিকে কাজে সাহায্য করো তুমি। দিশার মাথায় রক্ত উঠে গেল।
নিতুর কথা শুনে। দিশা কিছু বলার আগে শামীম বলল, বেয়াক্কেলের মতো কথা বলতে বসে গেছো মেহমানের নাস্তার ব্যবস্থা না করে। তোমার রিলেটিভ, তোমার উচিত ছিল এই ব্যাপারে সচেতন থাকা। ভাবি একা সব করছে, তুমি বসে রয়েছো কেন এখানে? যাও ভাবির কাছে।